বাহ ভাবি, এই শাড়িগুলো তো খুব সুন্দর। আমাকে একটা শাড়ি দেবে? আমার একটা বান্ধবীর জন্মদিন, তাই ভাবছি শাড়ি পরে যাব। কিন্তু আমার তো ভালো কোনো শাড়ি নেই, তোমার একটা শাড়ি দাও না ভাবি। এই তো শুরু হয়ে গেছে আমার জিনিস নেওয়ার। ননদেরা আসলেই অনেক লোভী হয়, শুধু ভাইয়ের বউয়ের জিনিসের ওপর লোভ। কি হলো ভাবি, কিছু বলছো না কেন? আমাকে দেবে তো একটা শাড়ি? আমার পরা হয়ে গেলে আমি আবার তোমাকে দিয়ে দেব। হ্যাঁ, ফিরিয়ে তো দিতেই হবে। সবগুলো শাড়ি আমার মা বাবা দিয়েছে, তাই আমার কাছে এগুলো খুব গুরুত্বপূর্ণ। তুমি চাইছো বলে দিচ্ছি, না হলে কাউকেই দিতাম না। ও, বুঝতে পেরেছি ভাবি। আসলে ভালো লাগলো দেখে বলে ফেলেছি। যদি তোমার প্রবলেম হয় তাহলে থাক, আমি আমার একটা ড্রেস পরে যাব, কোনো ব্যাপার না। না না, আমার শাড়িই পরো। আমার কাছে কেউ কিছু চাইলে আমি তাকে সেটা দেই। এত ছোট মন আমার নয়। আমি ওভাবে বলতে চাইনি ভাবি, আমি তোমার শাড়িটাই পরবো। এবার আমি ঘরে যাই, তুমি কাজ করো কেমন। এই মেয়েটা খুব ভালো সাজার চেষ্টা করছে, কিন্তু আমি এত বোকা নই যে ওর চালাকি বুঝবো না। আমার কোনো জিনিসে অধিকার ফলাতে আসলে তার ফল একদম ভালো হবে না। বৌমা, তুমি আজকে ঘরগুলো পরিষ্কার করে ফেলো। আমি গিয়ে রান্নাটা করে নিচ্ছি। তুমি আজ এত কাজ করতে পারবে না। না না মা, আমি সব কিছু করতে পারবো। আপনি বিশ্রাম নিতে পারেন, আপনার বয়স হয়েছে। এখন এত কাজ না করাই আপনার জন্য ভালো। তুমি আমাকে নিয়ে ভেবেছ, এটাই অনেক মা। চিন্তা করো না, আমি কাজগুলো বেশ মন দিয়েই করি। আর কিছুদিন যাক, তারপর না হয় তুমিই সব করো। যতদিন শরীরটা ভালো আছে ততদিন তোমাকে কাজে সাহায্য করব। ঠিক আছে মা, আপনি তাহলে রান্না করে নিন, আমি ঘরগুলো পরিষ্কার করে নেই। এই বলে নীলা সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর নীলা বাড়ির সমস্ত ঘর পরিষ্কার করে, কিন্তু তার ননদ তিশার ঘর পরিষ্কার করে না। তিশা এটা দেখে খুবই অবাক হয়, কিন্তু সে আর কিছু না বলে নিজের ঘর নিজেই পরিষ্কার করে। এমনভাবেই নীলা তিশাকে দূরে সরিয়ে রাখত। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। একদিন বৌমা, তিশার আজ পরীক্ষা আছে। ও সকাল সকাল বেরিয়ে যাবে। ওর খাবারটা তুমি আগেই বানিয়ে দাও। বাড়ির রান্নাটা পরেই করো। মা, আমি তো রোবট না, আমারও তো খিদে পায়। সবার জন্য রান্না করলে আমিও খেতে পারবো। এখন যদি তিশার জন্য আগে খাবার বানাতে যাই, তাহলে তো অনেক দেরি হয়ে যাবে। আর তাছাড়া তিশা তো বড় হয়েছে, সে কি নিজের খাবার নিজে তৈরি করে নিতে পারে না? সবকিছুর জন্য আমাকেই কেন হুকুম করা হয়? বৌমা, তুমি তিশার সম্পর্কে এভাবে কেন বলছো? ও তো তোমার একমাত্র ননদ। ওর খেয়াল তো তোমাকেই রাখতে হবে। কিছুদিন পর ও বিয়ে হয়ে শ্বশুর বাড়ি চলে যাবে। তখন তো নিজেরটা নিজেই করবে। এখন তো ওর আরাম করার সময়। না মা, সব সময় সবকিছু করা সম্ভব না। আর তাছাড়া সবাই এসব সহ্য করলেও আমি করব না। তিশাকে নিজেরটা নিজেকেই করতে হবে। আমি ওর কোনো কাজ করে দিতে পারবো না। বৌমা, আমি তো তোমাকে খুব ভালো মেয়ে ভেবেছিলাম। তুমি এমন আচরণ করছো। তোমাকে তো আমি চিনতেই পারছি না। নিজের ননদের সাথে কেউ এমন শত্রুর মতো ব্যবহার করে? এমন সময় সেখানে তিশা আসে। থাক মা, ভাবিকে কিছু বলো না। ভাবি তো ঠিকই বলেছে, আমার তো নিজেরটা নিজেকেই করে নেওয়া উচিত। আমি বিস্কুট খেয়ে চলে যাচ্ছি, তুমি এসব নিয়ে আর কথা বাড়িও না। ভাবি সকাল থেকে অনেক কাজ করছে তো, তাই হয়তো মেজাজটা একটু খারাপ আছে। তুমি তোমার কাজে যাও ভাবি। এই কথা শুনে নীলা কিছু না বলে রেগে সেখান থেকে চলে যায়। না না, বৌমার এমন আচরণ আমার ভালো লাগলো না। তোকে পরিবার থেকে এমন করে আলাদা করে দিচ্ছে। ছি ছি, আমি ভাবতেই পারছি না। এসব কথা রাহুলকে বলতে হবে। ওকে জানানো খুব দরকার। কখনোই না মা, তুমি ভাইয়াকে এসব কথা বলবে না। তুমি এসব ভাইয়াকে বললে ভাবিকে ভুল বুঝবে, ওদের মধ্যে প্রবলেম হবে। আর আমি বা তুমি দুজনের একজনও তো এটা চাই না। আর আমার সাথে ভাবি তো কোনো খারাপ কিছু করেনি, একদিন হয়তো ভাবি আরো ভালো হয়ে যাবে। তুই বুঝতে পারছিস না তিশা, এটা ভালো লক্ষণ না। আমি তো খুব শখ করে নীলাকে ছেলের বউ করে আনলাম। তার প্রতিদান সে এইভাবে দিচ্ছে। আমি এটা মানতে পারছি না রে। মা, যাই হয়ে যাক, তুমি এসব কোনো কথাই ভাইয়াকে বলো না।
আমি চাই না অন্যদের মতো আমাদেরও মানুষ খারাপ ননদ আর খারাপ শাশুড়ি বলুক। এমনভাবেই তারা দুজনে কথা বলতে থাকে। নীলা প্রায় সবসময় তিশার সাথে খারাপ আচরণ করত, কিন্তু তিশা কখনোই প্রতিবাদ করত না। এমনভাবেই বেশ কিছুদিন কেটে যায়। একদিন তিশার অনেক জ্বর হয়, সে বিছানা থেকে উঠতেই পারে না। বৌমা, দেখছই তো তিশার কত শরীরটা খারাপ, কিছুই খেতে পারছে না। না খেলে ওষুধই বা কি করে খাবে বলো? এখন তো আমিও যেতে পারছি না। তুমি গিয়ে ওর জন্য একটু স্যুপ রান্না করে নিয়ে এসো, ওকে খাওয়াতে হবে। আমি জানতাম এখানে আসলে আপনি আমাকে তিশার জন্য কিছু করতে বলবেন, এই কারণে আসতে চাইনি, কিন্তু কেন যেন চলে আসলাম। তবে মা, আমি এখন তিশার জন্য কিছুই করতে পারবো না। আমার অনেক কাজ আছে, আমি এখন যাচ্ছি। এই বলে নীলা সেখান থেকে চলে যায়। হায় রে মানুষ, আমার মেয়েটার কতটা শরীর খারাপ, এর মধ্যেও এই রকম আচরণ। যাই হোক, আমার মেয়ের কথা তো আমাকেই ভাবতে হবে। তিশা মা, তুই একটু শুয়ে থাক, আমি তোর জন্য খাবার নিয়ে আসি। এই বলে রহিমা বেগম নিজেই রান্নাঘরে যায় আর তিশার জন্য স্যুপ বানায়। বেশ কিছুদিনের মধ্যেই তিশা সুস্থ হয়ে যায়। নীলার এমন আচরণের কথা রাহুল কিছুই জানতো না। সে ভাবতো হয়তো সব ঠিকই আছে। এভাবেই বেশ কয়েক মাস কেটে যায়। একদিন রাহুল ও রহিমা বেগম তার এক অসুস্থ আত্মীয়কে দেখতে কিছুদিনের জন্য অন্য শহরে যায়। আর বাড়িতে নীলা আর তিশা একাই থাকে। নীলা এখনও শুধু নিজের জন্য রান্না করত, আর তিশাকে সে কোনো খাবার দিত না। তাই তিশাকে কষ্ট হলেও নিজের রান্না নিজেকেই করতে হয়। এই কি, ভাবি কোথায়? প্রতিদিন কলেজ থেকে বাড়িতে আসলে তো ভাবিকে দেখি কোনো না কোনো কাজ করছে। আজ কোথায় গেল? ভাবি আবার তার মায়ের বাড়িতে যায়নি তো? না না, আমাকে একা রেখে যাবে না। নিশ্চয়ই ঘরে আছে, গিয়ে দেখি তো। ভাবি, তুমি রাগ করো না। আসলে তোমাকে দেখতে না পেয়ে এখানে আসলাম। তুমি এই অসময়ে শুয়ে আছো কেন? কিছু কি হয়েছে? কি আর হবে, তুমি তো এখানে মজা দেখতে এসেছো। বাথরুমে পড়ে গিয়ে আমার পাটা ভেঙে গেছে, উঠতেই পারছি না। পাশের বাড়ির ভাবি এসেছিল বলে এবারের মতো বেঁচে গেলাম, না হলে ওখানেই পড়ে থাকতে হতো। মাও বাড়িতে নেই, এই সংসারের কাজগুলো যে কি করে করব। কি বলছো ভাবি? তুমি তো আমাকে একটা কল করতে পারতে। কতই না কষ্ট হয়েছে তোমার। তুমি শুয়ে আরাম করো, কোনো কাজ নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। আমি সব করে দেব। একটু অপেক্ষা করো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসি। নিশ্চয়ই কিছু খাওয়া হয়নি তোমার। এই বলে তিশা তাড়াতাড়ি রান্নাঘরে যায় আর তার ভাবির জন্য রান্না করে। কিছুক্ষণ পর সে বাড়ির সমস্ত কাজ করে। এরপর রাতের বেলা তিশা নীলার পায়ে তেল গরম করে মালিশ করে দেয়। 2 দিনের মধ্যেই সময় মতো ওষুধ আর তিশার যত্নে নীলা সুস্থ হয়ে যায়। আমি এই মেয়েটার সাথে কত খারাপ ব্যবহার করেছি। তাকে চাকরানি ভেবেছি, অপমান করেছি, তার বিপদে পাশে থাকি নাই। আর আজ যখন আমার শরীর খারাপ হলো, তখন এই মেয়েটাই নিজের জীবন দিয়ে আমার সেবা করছে। আমি ভুল ভেবেছি। সব ননদ একরকম হয় না, কিছু কিছু ননদ বোনের মতোও হয়। এভাবেই নীলা নানা রকম কথা ভাবতে থাকে। তিশা, আমাকে ক্ষমা করে দাও বোন। আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি। নিজে রান্না করে খেয়েছি, কিন্তু তোমাকে খাবার দেইনি। কত খারাপ কথা বলেছি তোমাকে। এসব কি বলছো ভাবি? তুমি তো আমার বড় বোনের মতো। বড়রা ছোটদের একটু বকা দিতেই পারে। ওসব আমি মনে রাখিনি। না তিশা, আমি অন্যের কথাই ভুল ভেবে তোমাকে শত্রু মনে করেছিলাম, কিন্তু আজ বুঝলাম রক্তের সম্পর্কের চেয়েও বড় হলো ভালোবাসার সম্পর্ক। তুমি আমার ননদ নও, তুমি আমার ছোট বোন। আমার সব ভুল ধারণা ভেঙে গেছে। ভাবি, তুমি আজ আমার সাথে কত ভালো ব্যবহার করছো, এতেই আমি খুব খুশি হয়েছি। আমি সব সময় চাইতাম আমার ভাবি যেন আমাকে খুব ভালোবাসে, আর আমিও তাকে ভালোবাসবো। আমি কখনোই খারাপ ননদ হব না। আজ আমার সেই শখটা পূরণ হলো।
তুমি আর আমার কাছে ক্ষমা চেও না। এমনভাবেই নীলার ভুল ধারণা ভেঙে গেল। কিছুদিন পর রাহুল আর তার মা বাড়িতে ফিরে আসে। এখন নীলা আর তিশা একসাথে কাজ করে, গল্প করে। অন্যদিকে নীলার মা বাবা এসব জানতে পেরে তারা অনেক খুশি হয়। ভালোবাসার ছোঁয়ায় একটা তিতা সম্পর্ক আজ মধুতে পরিণত হয়েছে। হিজলতলি গ্রামের একান্নবর্তী পরিবারের মাটির রান্নাঘরে রান্না করছে দুই বউ, সালমা আর তানিয়া। মাটির চুলায় কাঁচা খড়ির ধোঁয়ায় রান্নাঘর ধরে গেছে। উফ, আর পারি না। এই ছাই আর ধোঁয়ার মধ্যে প্রতিদিন সকালে উঠে আমার দম বন্ধ হয়ে আসে। বিয়ের আগে কি জানতাম এই গোবরের গন্ধ শুকে আমার যৌবন পার করতে হবে। শহরের মেয়েদের দেখো কেমন গ্যাস চুলায় রান্না করে আর পরিপাটি থাকে। বড় ভাবি, মাটির চুলার ধোঁয়া চোখে লাগলেও এই চুলার খাবারেই কিন্তু আমাদের এত বড় সংসারের সবার মুখে হাসি ফোটে। শহরের আরাম হয়তো আছে, কিন্তু এই যে সবাই মিলে একসাথে বসে খাওয়ার শান্তি, সেটা কি ওখানে পাবেন? তুমি থামো তো তানিয়া, তোমার মতো ওই বস্তা পচা চিন্তা আমার নেই। আমার স্বপ্ন অনেক বড়। রফিককে আমি পরিষ্কার বলে দিয়েছি, এই অজপাড়া গায়ে আমি আর থাকবো না। জমি জমা বেচে শহরে যাব, সেখানে ফ্ল্যাট নেব, রফিক বড় ব্যবসা করবে, আমারও তো শখ আহ্লাদ আছে। ভাবি, অন্যের টাকায় আর শহরের চাকচিক্যে কি নারীর আসল সম্মান মেলে? সম্মান তো নিজের যোগ্যতায়। আমরা তো চাইলে এই গ্রামেই নিজেদের কিছু একটা করতে পারি। শেকড় ছেড়ে গেলে মানুষ কি বাঁচে? এভাবে তারা কথা বলছিল, এমন সময় শাশুড়ি খাদিজা বেগম রান্নাঘরে ঢুকলেন। বড় বউয়ের কথাগুলো তার কানে গেছে। সব শুনে সে বলল, বড় বউ, তুমি শহরের যে ইমারতের স্বপ্ন দেখছ সেটা আসলে একটা মরীচিকা। দূর থেকে চকচক করে, কিন্তু কাছে গেলে শুধু তৃষ্ণা বাড়ে। টাকা আর অহংকার দিয়ে কখনো সুখ কেনা যায় না মা। মা, আপনারা সেকেলে মানুষ, এসব বুঝবেন না। আপনাদের কাছে এই কাদা মাটি এসব, কিন্তু আমার কাছে আমার জীবনটা অনেক দামি। আমি এই অন্ধকারে পচে মরতে পারবো না। এভাবে তারা কথা বলতে থাকে। কয়েকদিন পরে একদিন রাতের বেলা বাড়ির সবাই খাদিজা বেগমের ঘরে আসে। মা, সালমা যা বলছে তা তো একেবারে মিথ্যে নয়। গ্রামে পড়ে থেকে কি হবে? আমি সিদ্ধান্ত নিয়েছি বাবার জমির অর্ধেক বিক্রি করে শহরে চলে যাব। সেখানে এক বন্ধুর সাথে শেয়ার বাজারে টাকা খাটাবো। তোমরা তোমাদের ভাগ নিয়ে থাকো। বড় ভাই, তুমি ভাবির কথায় বাবার শেষ স্মৃতিটুকু বেঁচে দেবে? এই মাটির সাথে বাবার ঘাম মিশে আছে। তুমি শহরে যেতে চাও যাও, কিন্তু জমিটা বিক্রি করো না। দরকার হলে আমি আর তানিয়া দিনরাত খাটবো, তোমার ব্যবসার টাকা জোগাবো। আহারে দরদি ভাই আমার, তোমাদের ভরসায় বসে থাকলে আমাদের আর শহরে যাওয়া হবে না। তোমরা এই গোবর আর কাদামাটি মেখে পড়ে থাকো। আমাদের ভাগের জমি আমরা বেচব, তুমি আটকানোর কে? ভাবি, জমি হয়তো টাকার বিনিময়ে কেনা যায়, কিন্তু শেকড় বিক্রি করে দিলে মানুষ আর দাঁড়াতে পারে না। তোমরা শহরে গিয়ে বড়লোক হও, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু মনে রেখো, দিন শেষে এই মাটিই কিন্তু মানুষের আসল ঠিকানা। ঠিক আছে রফিক, কালই আমিন ডাক। তুই যখন টাকার কাছে তোর বাবার স্মৃতি বেচতেই চাস, আমি আটকাব না। তবে সালমা, আজ তুমি অহংকারে মাটিতে পা ফেলছ না, কিন্তু মনে রেখো, অতিরিক্ত লোভ মানুষকে একদিন খালি হাতে পথে নামায়। এমনভাবেই সেদিনই তাদের মধ্যে কথা হয়ে যায়। এরপর কিছুদিনের পর তাদের ভাগের সমস্ত জমি বিক্রি করে শহরে চলে আসে। দেখতে দেখতে 5টি বছর কেটে যায়। তানিয়া আর শফিক তাদের পরিশ্রম দিয়ে অভাবনীয় সাফল্য পেয়েছে। তানিয়া নিজের বুদ্ধিতে গ্রামে একটি হস্তশিল্প ও নকশি কাঁথার কারখানা গড়ে তুলেছে। গ্রামের প্রায় 40 জন নারী সেখানে কাজ করে। ভাঙা টিনের ঘরের জায়গায় আজ সুন্দর আধা পাকা বাড়ি। তানিয়া, আজ বড় ভাইয়ের কথা খুব মনে পড়ছে। তারা শহর শহর করে পাগল হলো, আর তুমি এই গ্রামের মাটিতে বসেই আজ নিজের সাম্রাজ্য গড়লে। আজ তুমি শুধু আমার বউ নও, পুরো গ্রামের মানুষ তোমাকে এক ডাকে সম্মান করে। আমি সেদিনই বুঝেছিলাম, নারী জীবনের আসল সৌন্দর্য গয়নায় নয়, স্বাবলম্বী হওয়ার মধ্যে। আমি বড় ভাবির মতো স্বামীর টাকায় রানী হতে চাইনি। আমি চেয়েছি নিজের পরিচয়ে বাঁচতে। আজ এই গ্রামের মেয়েদের মুখে যখন হাসি দেখি, তখন মনে হয় আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া এটাই। কিন্তু বড় ভাইয়ের কোনো খোঁজ নেই গত 2 বছর। কোথায় আছে, কেমন আছে, কিছুই জানি না। টাকা কি মানুষকে এতটা অন্ধ করে দেয়? চিন্তা করো না, শেকড়ের টান মানুষকে একদিন ঠিক ফিরিয়ে আনে। শুধু দোয়া করো তারা যেন ভালো থাকে। এমনভাবে তারা কথা বলছিল। অন্যদিকে শহরের জীবন সালমা আর রফিকের জন্য আশীর্বাদ নয়, অভিশাপ হয়ে এসেছিল। অতি লোভে পড়ে রফিক ভুয়া কোম্পানিতে সব টাকা বিনিয়োগ করে নিঃস্ব হয়ে যায়।
সালমার দামি গয়না শাড়ি সব বিক্রি করে পাওনাদারদের দেনা মেটাতে হয়। তারা এখনো রাস্তা না পেয়ে হিজলতলির বাড়ির উঠোনে এসে দাঁড়াল। রফিকের পরনে ময়লার শার্ট, সালমার গায়ে একটা ছেঁড়া শাড়ি। তাদের এই করুণ দশা দেখে সবাই অবাক হয়ে গেল। মা, ও মা, আমাকে আপনি মাফ করে দিন মা। আমি চরম বোকা ছিলাম। শহরের ওই সোনার খাঁচা আমাকে শেষ করে দিয়েছে মা। সেখানে মানুষের কোনো মায়া নেই, সব টাকার হিসেব। আমরা সব হারিয়েছি মা, সব হারিয়েছি। আমি তো তোমাকে বলেছিলাম যে এমনটা একদিন হবে, কিন্তু তুমি বলেছিলে এই কাদামাটির গন্ধ তোমার সহ্য হয় না। আজ কেন এই কাদামাটি মেখেই আমার বাড়িতে এসেছ? তোমার সেই রূপ, তোমার সেই অহংকার আজ কোথায় গেল মা? শফিক রে, তুই ঠিকই বলেছিলি। বাবার জমি বেইমানি করেনি, বেইমানি করেছে শহরের ওই লোভী মানুষগুলো। আমি টাকার লোভে অন্ধ হয়ে তোদের লাথি মেরেছিলাম। আজ আমার মাথা গোজার 1 ইঞ্চি জায়গাও নেই রে ভাই। ভাবি, তুমি এই বাড়ির বড় বউ, তুমি কাঁদবে কেন? তুমি সেদিন অন্যের আয়ে নিজেকে রানী ভাবতে চেয়েছিলেন, তাই আজ তোমার এই দশা। কিন্তু জীবন তো শেষ হয়ে যায়নি ভাবি। তানিয়া, তুমি সেদিন ঠিক বলেছিলে, নিজের যোগ্যতার চেয়ে বড় কোনো সম্মান নেই। আমি শহরের চাকচিক্যের পেছনে ছুটে নিজের জীবনটা শেষ করেছি, আর তুমি এই কাদামাটির ভেতরে থেকে নিজের সোনা ফলিয়েছ। আজ আমি বুঝতে পেরেছি, নারীর আসল পরিচয় তার রূপে বা স্বামীর টাকায় নয়, তার নিজের ক্ষমতায়। আমাকে কি তোমরা একটু জায়গা দিবে বোন? আমি তোমাদের কারখানায় সাধারণ শ্রমিকের কাজ করে হলেও এই গ্রামেই পড়ে থাকব। এমনভাবেই সালমা আর রফিক দুজনেই অনুতপ্ত হয় আর সবার কাছে ক্ষমা চায়। এমনভাবে সালমা বুঝতে পারল, দিন শেষে এই শেকড়ই মানুষের শেষ আশ্রয়, আর মরীচিকার পেছনে দৌড়ালে শুধু কান্নাই জুটবে।